আজকের গল্প সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্র অবলম্বনে লেখা শেয়াল দেবতা রহস্য। মূল চরিত্রে ফেলু মিত্তির, তোপসে, নীলমণি সান্যাল ও প্রতুল দত্ত। টেলিফোনটা কে করেছিল ফেলুদা? প্রশ্নটা করেই বুঝতে পারলাম যে বোকামি করেছি। কারণ যোগব্যায়াম করার সময় ফেলুদা কথা বলে না। এক্সারসাইজ ছেড়ে ফেলুদা এ জিনিসটা সবে মাস 6 হয়েছে ধরেছে। সকালে আধ ঘন্টা ধরে নানা রকম আসন করে সে, এমনকি কনুইয়ের ওপর ভর দিয়ে মাথা নিচের দিকে আর পা উপর দিকে তুলে শীর্ষাসন পর্যন্ত। এটা স্বীকার করতে হবেই যে 1 মাসে ফেলুদার শরীর আরো ফিট হয়েছে বলে মনে হয়। কাজেই বলতে হয় যে যোগাসনে রীতিমতো উপকার হচ্ছে। প্রশ্নটা জিজ্ঞেস করেই পিছন দিকে টেবিলের ওপর রাখা ঘড়িটার টাইমটা দেখে নিলাম। ঠিক 7.5 মিনিট পরে আসন শেষ করে ফেলুদা এসে জবাব দিল, তুই চিনবি না। এতক্ষণ পরে এমন একটা উত্তর পেয়ে ভারী রাগ হলো আমার। চিনি না তো অনেককেই, কিন্তু নামটা বলতে কি দোষ? আর না চিনলেও চিনিয়ে দেওয়া যায় নাকি? একটু গম্ভীরভাবেই জিজ্ঞেস করলাম, তুমি চেনো? ফেলুদা জলে ভেজানো ছোলা খেতে খেতে বলল, আগে চিনতাম না, কিন্তু এখন চিনি। কয়েকদিন হলো আমার পুজোর ছুটি হয়ে গেছে। বাবা 3 দিন হলো জামশেদপুরে গেছেন কাজে। বাড়িতে এখন আমি, ফেলুদা আর মা। এবার আমরা পুজোয় বাইরে যাব না। তাতে আমার অবশ্য বিশেষ আফসোস নেই, কারণ পুজোয় কলকাতাটা বেশ ভালোই লাগে, বিশেষ করে যদি ফেলুদার সঙ্গে থাকে। ওর আজকাল শখের গোয়েন্দা হিসাবে বেশ নামডাক হয়েছে। কাজেই মাঝে মাঝে যে রহস্যের সমাধানের জন্য ওর ডাক পড়বে তাতে আর আশ্চর্য কি। এর আগে প্রত্যেক কটা রহস্যেই আমি ফেলুদার সঙ্গে ছিলাম। ভয় হয় যে কোনো একদিন বেশ নামডাক হয়ে গেলে যদি একদিন বলে বসে, না তোকে আর সঙ্গে নেব না। কিন্তু এখনো পর্যন্ত সেটা ঘটেনি। আমার বিশ্বাস ও আমাকে সঙ্গে রাখার একটা কারণও আছে। হয়তো সঙ্গে একটা অল্প বয়স ছেলে থাকলে অনেকেই ওকে গোয়েন্দা হিসাবে ভাবতে পারে না। সেটা তো একটা মস্ত সুবিধে। গোয়েন্দারা যতই আত্মগোপন করে থাকতে পারবে তাদের জন্য ততই লাভ। ফোনটাকে করলো জানতে খুব ইচ্ছা করছে বোধহয়। এটা ফেলুদার একটা কায়দা। ও যখনই বুঝতে পারে আমার কোনো একটা জিনিস জানবার খুব আগ্রহ, তখনই চট করে সেটা বলে না, আগে একটা সাসপেন্স তৈরি করে। এটা আমি জানি বলেই বিশেষ উৎসাহ না দেখিয়ে বললাম, ফোনটার সাথে যদি কোনো রহস্যের ব্যাপার জড়িয়ে থাকে তাহলে জানতে ইচ্ছে করে বই কি। ফেলুদা গেঞ্জির ওপর তার সবুজ ডোরাকাটা শার্টটা চাপিয়ে নিয়ে বলল, লোকটির নাম নীলমণি সান্যাল, রোনাল্ড রোডে থাকে। বিশেষ জরুরি দরকারে আমাকে ডেকে পাঠিয়েছে। কি দরকার বলেনি? না, সেটা ফোনে বলতে চায় না, তবে গলা শুনে মনে হলো ঘাবড়েছে। কখন যেতে হবে? ট্যাক্সিতে করে যেতে মিনিট 10 লাগবে। 9টায় অ্যাপয়েন্টমেন্ট, সুতরাং আর 2 মিনিটের মধ্যে বেরিয়ে পড়া উচিত। ট্যাক্সি করে নীলমণি সান্যালের বাড়ি যেতে যেতে ফেলুদাকে বললাম, আচ্ছা অনেক রকম তো দুষ্ট লোক থাকে, ধরো নীলমণি বাবুর যদি কোনো রকম বিপদ না হয়ে থাকে, যদি তিনি শুধু তোমাকে প্যাচে ফেলার জন্যই ডেকে থাকেন। ফেলুদা রাস্তার দিক থেকে চোখ না সরিয়েই বলল, সে রিস্ক তো থাকেই, তবে সেরকম লোক বাড়িতে ডেকে প্যাচে ফেলবে না, কারণ সেটা তাদের পক্ষেও রিস্ক হয়ে যাবে। সেসব কাজের জন্য অল্প টাকায় ভাড়াটে গুন্ডার কোনো অভাব নেই।
ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি। ফেলুদা গত বছর অল ইন্ডিয়া রাইফেল কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। মাত্র 3 মাস বন্দুক শিখেই ওর যা টিপ হয়েছে, সে একেবারে মেরে যাবার মতো। ফেলুদার এখন বন্দুক রিভলভার দুটোই আছে, তবে বইয়ের ডিটেকটিভের মতন ও সারাক্ষণ রিভলভার নিয়ে ঘোরে না। সত্যি বলতে কি, এখনো পর্যন্ত ফেলুদাকে ওই দুটোর একটাও ব্যবহার করতে হয়নি। তবে কোনোদিন যে হবে না, সে কথা বলি কি করে। ট্যাক্সি যখন ম্যাডার স্কোয়ারের কাছাকাছি এসেছে, তখন জিজ্ঞেস করলাম, ভদ্রলোক কি করেন সেটা জানো? ফেলুদা বলল, ভদ্রলোক পান খান, বোধহয় গানে একটু কম শোনেন, শব্দটা একটু বেশি ব্যবহার করেন, আর বোধহয় অল্প সর্দিতে ভুগছে। এছাড়া কিছু জানি না। এরপর আমি আর কিছু জিজ্ঞেস করিনি। নীলমণি সান্যালের বাড়িতে পৌঁছাতে ট্যাক্সি ভাড়া উঠল 1 টাকা 70 পয়সা। একটা 2 টাকার নোট বার করে ট্যাক্সিওয়ালার হাতে দিয়ে ফেলুদা হাতের একটা কায়দার ভঙ্গিতে বুঝিয়ে দিল যে তার চেঞ্জ ফেরত চাই না। গাড়ি থেকে নেমে পোর্টিকোর তলা দিয়ে গিয়ে সামনের দরজায় পৌঁছে কলিং বেল টেপা হলো। দোতলা বাড়ি, তবে খুব একটা যে বড় তাও নয়, আর খুব পুরনোও নয়। সামনের দিকে একটা বাগানও আছে, তবে সেটা খুব একটা বাহারের কিছু নয়। একজন দারোয়ান গোছের লোক এসে ফেলুদার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে আমাদের বৈঠকখানায় বসতে বলল। ঘরে ঢুকে চারিদিক তাকিয়ে বেশ তাক লেগে গেল। সোফা, টেবিল, ফুলদানি, ছবি, কাঁচের আলমারিতে সাজানো নানা রকমের সুন্দর সুন্দর জিনিস টিনিস মিলিয়ে বেশ একটা জমকালো ভাব। মনে হয় অনেক খরচ করে মাথা খাটিয়ে কিনে সাজানো হয়েছে। ফেলুদা নিজেই উঠে পাকা রেগুলেটরটা ঘোরানোর সঙ্গে সঙ্গেই একজন ভদ্রলোক এসে ঢুকলেন। গায়ে স্লিপিং স্যুটের পায়জামার ওপর একপাশে বোতামওয়ালা আদ্দির পাঞ্জাবি, পায়ে হরিণের চামড়ার চটি, আর 2 হাতের আঙ্গুলে অনেকগুলো আংটি। হাইটটা মাঝারি, দাড়ি গোঁফ কামানো, মাথায় চুল বেশি নেই, রং মোটামুটি ফর্সা, আর চোখ দুটো ঢুলু ঢুলু। দেখলে মনে হয় এই বুঝি ঘুম থেকে উঠে এলেন। আর বয়স কত হবে, ওই 50-এর বেশি নয়। আপনারই নাম প্রদোষ মিত্তির? আপনি যে এত ইয়াং সেটা জানা ছিল না। ফেলুদা একটু হে হে করে আমার দিকে তাকিয়ে বলল, এটি আমার খুড়তো ভাই, খুব বুদ্ধিমান ছেলে। আপনি চাইলে আমাদের কথাবার্তার সময় আমি ওকে বাইরে পাঠিয়ে দিতে পারি। আমার বুকটা ধুকপুক করে উঠল, কিন্তু ভদ্রলোক আমার দিকে একবার চোখ বুলিয়ে নিয়েই বললেন, কেন, থাকুক না, কোনো ক্ষতি নেই। তারপর ফেলুদার দিকে তাকিয়ে বললেন, আপনারা কিছু খাবেন টাবেন, চা বা কফি? না না, ধন্যবাদ, আমি সবেই চা খেয়ে বেরিয়েছি। বেশ বেশ বেশ, তাহলে আর সময় নষ্ট না করে কেন ডেকেছি সেটাই বলি। তবে তার আগে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে দিই। বুঝতেই পারছেন, আমি একজন শৌখিন লোক। পয়সা করিও কিছু আছে, সেটা নিশ্চয়ই অনুমান করছেন। তবে বললে বিশ্বাস করবেন না মশাই, আমি চাকরিও করি না, ব্যবসাও করি না, বা বাপের সম্পত্তিও 1 পয়সাও পাইনি। নীলমণি বাবু রহস্য করার ভাব নিয়ে চুপ করলেন। ফেলুদা বলল, তাহলে কি লটারি? আগে বলছিলাম, তাহলে কি কোনো লটারি টটারি জিতেছিলেন? এক্স্যাক্টলি। ভদ্রলোক প্রায় ছেলে মানুষের মতন চেঁচিয়ে উঠলেন। ঠিক 11 বছর আগে রেঞ্জার্স লটারি জিতে এক ধাক্কায় পেয়ে যাই প্রায় 2.5 লাখ টাকা। তারপর সেই টাকা দিয়ে খানিকটা বুদ্ধি আর খানিকটা ভাগ্যের জোরে বেশ ভালোভাবেই চালিয়ে এসেছি। বাড়িটাও তৈরি করি বছর 8 আগে। আপনি হয়তো ভাবছেন এরকম
অকেজোভাবে একটা মানুষ বেঁচে থাকে কি করে? কিন্তু আমার আসলে একটা কাজ আছে, একটাই কাজ। সেটা হলো অকশন থেকে এইসব জিনিসপত্র কিনে ঘর সাজানো। ভদ্রলোক তার ডান হাতটি বাড়িয়ে চারিদিকের সাজানো জিনিসপত্রগুলোর দিকে দেখিয়ে দিলেন। তারপর বললেন, যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে আমার এসব আর্টিস্টিক জিনিসপত্রের কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু আমার মনে সন্দেহ হয় যে হয়তো থাকলেও থাকতে পারে। এই যে নীলমণিবাবু তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা কাগজের টুকরো বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। ফেলুদার সঙ্গে সঙ্গে আমিও কাগজগুলো দেখে নিলাম। 3টে কাগজ, তার প্রত্যেক কটাতেই লেখার বদলে লাইন করে ছোট ছোট ছবি আঁকা। সেই ছবিগুলোর মধ্যে কিছু কিছু বেশ বোঝা যাচ্ছে, এই যেমন পেঁচা, চোখ, সাপ, সূর্য, এইসব। আমার কেমন যেন ব্যাপারটা দেখা দেখা বলে মনে হচ্ছিল। এমন সময় ফেলুদা বলল, এইসব তো হিয়েরোগ্লিফিক লেখা বলে মনে হচ্ছে। তাতে ভদ্রলোক একটু থতমত খেয়েই বললেন। আগে ফেলুদা বলল, প্রাচীনকালে ইজিপশিয়ানরা যে লেখা বার করেছিল এটা সেই জিনিস বলেই মনে হচ্ছে। তাই বুঝি? তবে এই লেখা পড়তে পারে এমন লোক কলকাতায় আছে কিনা সন্দেহ। ভদ্রলোক যেন একটু মুচড়ে পড়ে বললেন, তাহলে যে জিনিস দুদিন অন্তর অন্তর ডাকে আমার নামে আসছে তার মানে না করতে পারলে তো ভারী অস্বস্তিকর ব্যাপার হবে। ধরুন যদি এগুলো সাংকেতিক হুমকি হয়, আর কেউ হয়তো আমাকে খুন করতে চাইছে আর তার আগে আমাকে শাসাচ্ছে। ফেলুদা একটুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার যে সমস্ত জিনিসপত্রগুলো সাজানো রয়েছে এর মধ্যে ইজিপশিয়ান কিছু আছে? নীলমণিবাবু হেসে বললেন, দেখুন, আমার কোন জিনিস যে কোথাকার সেটা আমি নিজেও ঠিকভাবে জানি না। আমি কিনি কারণ আমার পয়সা আছে, এবং আর 5জন শৌখিন লোককে তো এসব কিনতে দেখেছি, তাই। কিন্তু আপনার এত জিনিসের মধ্যে একটিকেও তো খেলা বলে মনে হচ্ছে না। যারা শুধু এগুলো দেখবে তারা তো আপনাকে রীতিমতন সমজদার লোক বলে মনে করবে। ভদ্রলোক হেসেই বললেন, ওটা কি জানেন, এসব ব্যাপারে সচরাচর জিনিস ভালো হলেই তার দাম বেশি হয়, আর টাকা যখন আছে তখন আমি সেরা জিনিসটা কিনবো না কেন? অনেক ভারী ভারী খদ্দেরের উপর টেক্কা দিয়ে নিলামে এইসব জিনিস কিনেছি মশাই। কাজেই ভালো জিনিস আমার কাছে থাকাটা কিছু আশ্চর্যের নয়। কিন্তু মিশরের জিনিস কিছু আছে কিনা জানেন না? নীলমণিবাবু সোফা ছেড়ে উঠে একটা কাঁচের আলমারির দিকে এগিয়ে গিয়ে তার উপরের তাক থেকে একটা বিগতখানেক লম্বা মূর্তি নামিয়ে এনে সেটা ফেলুদার হাতে দিলেন। সবুজ পাথরের মূর্তি, তার গায়ে আবার নানা রকমের ঝকমকে পাথর বসানো, 2-1 জায়গায় যেন সোনাও রয়েছে। তবে আশ্চর্য এই যে মূর্তিটার শরীর মানুষের মতো হলেও তার মুখটা শিয়ালের মতো। দেখুন, এটা 10 আগে কিনেছি আরাটন ব্রাদার্সের একটা নিলাম থেকে। এটা বোধ হয়। ফেলুদা মূর্তিটায় একবার চোখ বুলিয়ে নিয়েই বলল, আনুবিস। আনুবিস? সে আবার কি? ফেলুদা মূর্তিটা সাবধানে নেড়ে চেড়ে নীলমণিবাবুর হাতে ফেরত দিয়ে বলল, আনুবিস ছিল প্রাচীন মিশরের গড অফ দ্য ডেড, মৃত আত্মাদের দেবতা। চমৎকার জিনিস পেয়েছেন এটা। ভদ্রলোকের গলায় ভয়ের সুর। এই মূর্তি আর এসব চিঠির মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আচ্ছা, আমি কি এটা কিনে ভুল করলাম? কেউ কি এটা আমার কাছ থেকে
ছিনিয়ে নেবে বলে শাসাচ্ছে? ফেলুদা মাথা নেড়েই বলল, সেটা বলা মুশকিল। আচ্ছা, চিঠিগুলো কবে থেকে পেতে শুরু করেছেন? গত সোমবার থেকে। অর্থাৎ মূর্তিটা কেনার ঠিক পর থেকেই? হ্যাঁ। খামগুলো আছে? না, ফেলে দিয়েছি। রেখে দেওয়া হয়তো উচিত ছিল, তবে খুব সাধারণ খাম, সাধারণ টাইপরাইটারে লেখা চিঠি। পোস্ট অফিস, এলগিন রোড। ঠিক আছে। এই বলে ফেলুদা উঠে পড়ল। আপাতত কিছু করার আছে বলে মনে হয় না। শুধু সেফ সাইডে থাকার জন্য মূর্তিটাকে ওই আলমারিতে না রেখে আপনার হাতের কাছে রাখবেন। সম্প্রতি একজনদের বাড়ি থেকে এই ধরনের কিছু জিনিস চুরি হয়েছিল। ও, তাই বুঝি? হ্যাঁ, একজন সিন্ধি ভদ্রলোক। যতদূর জানি এখনো সে চোর ধরা পড়েনি। আমরা ঘর থেকে বেরিয়ে বাইরের ল্যান্ডিংয়ে এলাম। ফেলুদা বলল, আচ্ছা, আপনার সঙ্গে রসিকতা করতে পারে এমন কারুর কথা মনে পড়ছে কি? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, কেউ না, পুরনো বন্ধুদের সাথে অনেকদিন ছাড়াছাড়ি হয়ে গেছে। আর শত্রু? এই শুনে ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে থেকে তারপর বললেন, ধনিত্ব শত্রু সব সময় থাকে, তবে তারা তো কেউ আর শত্রু বলে নিজেদের পরিচয় দেয় না। সামনাসামনি দেখা হলে সকলেই খাতির করে কথা বলে। আপনি মূর্তিটা তো নিলামে কিনেছিলেন বললেন। হ্যাঁ, অ্যারাটন ব্রাদার্সের নিলামে। ওটার উপর আর কারোর লোভ ছিল না? কথাটা শুনে ভদ্রলোক হঠাৎ যেন একটু বেশ উত্তেজিত হয়ে হাত চুলকাতে শুরু করলেন। তারপর বললেন, আপনি কথাটা জিজ্ঞেস করে আমার ভাবনার একটা নতুন দিক খুলে দিলেন। আমার সঙ্গে একটি ভদ্রলোকের অনেকবার নিলামে ঠোকাঠুকি হয়েছে। সেদিনও হয়েছিল। তিনি কে? প্রতুল দত্ত। কি করেন? বোধহয় উকিল ছিলেন, রিটায়ার করেছেন। সেদিনও ওর আর আমার মধ্যে শেষ অবধি রেষারেষি চলে। তারপর আমি 12,000 বলার পর উনি থেমে যান। মনে আছে, নিলামের পর আমি যখন বাইরে এসে গাড়িতে উঠছি, তখন হঠাৎ ওর সাথে একবার চোখাচোখি হয়ে পড়ে। তবে ওর চোখের চাহনিটা মোটেই ভালো লাগেনি। আই সি। আমরা নীলমণিবাবুর বাড়ি থেকে বেরোলাম। গেটের দিকে হাঁটতে হাঁটতে ফেলুদা প্রশ্ন করল, আচ্ছা, এই বাড়িতে কি আপনারা অনেকে থাকেন? নীলমণিবাবু হেসে জবাব দিলেন, কে বলছেন মশাই? আমার মতন একা মানুষ বোধহয় কলকাতায় দুটি নেই। ড্রাইভার, মালি, দুটি পুরনো বিশ্বস্ত চাকর ও আমি, ব্যাস। ফেলুদার পরের প্রশ্নটা একেবারেই এক্সপেক্ট করিনি। বাচ্চা ছেলে কি কেউ থাকে না এই বাড়িতে? ভদ্রলোক এক মুহূর্তের জন্য একটু অবাক হয়ে তারপর হো হো করে হেসে উঠে বললেন, ও, দেখেছেন মশাই, দেখেছেন, একেবারে ভুলে গেছিলাম। আসলে আমি লোক বলতে বয়স্ক লোকের কথাই ভাবছিলাম। আজ দিন 10 হলো আমার ভাগ্নে ঝুন্টু এসেছে। ওর বাবা ব্যবসা করেন। এই সেদিন সস্ত্রীক জাপানে গেছেন। ঝুন্টুকে রেখে গেছেন আমার জিম্মায়। তবে বেচারি এসে অবধি ইনফ্লুয়েঞ্জায় ভুগছে। তারপর হঠাৎ ফেলুদার দিকে চেয়ে বললেন, আচ্ছা, আপনার বাচ্চার কথা মনে হলো কেন? ফেলুদা বলল, বৈঠকখানার একটি আলমারির পিছন থেকে একটি ঘুড়ির কোণে উঁকি মারছিল, সেইটা দেখেই। নীলমণিবাবুর চাকর একটা ট্যাক্সি ডাকতে গিয়েছিল। সেটা নুড়ি ফেলা পথের ওপর দিয়ে কড়কড় শব্দ করে পোস্টিকোর তলায় ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো। ফেলুদা ট্যাক্সিতে ওঠার সময় বলল, আচ্ছা, সন্দেহজনক আরো কিছু যদি ঘটে তাহলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন। আপাতত আর কিছু করার আছে বলে মনে হয় না। বাড়ি ফেরার পথে
ফেলুদাকে বললাম। শিয়াল দেবতার চেহারাটা দেখে কিরকম ভয় করে, তাই না? ফেলুদা বলল, মানুষের ধরে অন্য যে কোনো জিনিসের মাথা জুড়ে দিলেই ভয় করে, শুধু শিয়াল কেন? আমি বললাম, পুরনো ইজিপশিয়ান দেবদেবীর মূর্তি ঘরে রাখা তো বেশ বিপজ্জনক। কে বলল? বারে, তুমিই তো বলেছিলে। মোটেই না, আমি বলেছিলাম যেসব প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে প্রাচীন ইজিপশিয়ান মূর্তি টুর্তি বার করেছে তাদের মধ্যে কয়েকজনকে বেশ নাজেহাল হতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই যে একজন সাহেব, সে তো মরে গিয়েছিল, কি নাম না? লর্ড কার্নারভার। আর তার কুকুর? কুকুর তার সঙ্গে ছিল না, কুকুর ছিল বিলেতে, সাহেব ছিলেন ইজিপ্তে। তুতান খামিনের কবর খুঁড়ে বের করার কিছুদিনের মধ্যেই কার্নারভান হঠাৎ ভীষণ অসুখে পড়ে মারা যান। তারপরে খবর পাওয়া গেছিল যে যে সময় সাহেব মারা যান ঠিক সেই একই সময় বিনা অসুখে রহস্যজনকভাবে বেশ কয়েক হাজার মাইল দূরে তার কুকুরটিও মারা যায়। প্রাচীন ইজিপ্টের কোনো জিনিস দেখলেই আমার ফেলুদার কাছে শোনা এই অদ্ভুত ঘটনাটা মনে পড়ে যায়। শিয়াল দেবতা আনুবিসের মূর্তিটাও নিশ্চয়ই কোনো মান্ধাতা আমলের ইজিপশিয়ান সম্রাটের কবর থেকে এসেছে। নীলমণিবাবু কি এইসব কথা জানেন না? সাত করে বিপদ ডেকে আনার মধ্যে কি যে মজা থাকতে পারে তা আমি তো বুঝেই পাই না। পরদিন ভোর 5:45 আমাদের বারান্দায় খবরের কাগজের বান্ডিলটা পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই টেলিফোনটা বেজে উঠল। আমি ফোনটা তুলে হ্যালো বলেছি, কিন্তু উল্টো দিকের কোনো কথা শোনবার আগেই ফেলুদা সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। পরপর 3বার হু, 2বার ও, আর একবার আচ্ছা ঠিক আছে বলেই ফোনটা ধপ করে রেখে দিয়ে ও ধরা গলায় বলল, আনুবিস গায়েব, এক্ষুনি যেতে হবে। সকালবেলায় ট্রাফিক কম বলে নীলমণি সান্যালের বাড়ি পৌঁছাতে লাগলো ওই ঠিক 7 মিনিট। ট্যাক্সি থেকে নেমে দেখি নীলমণিবাবু কেমন যেন ভ্যাবাচাকা ভাব করে বাড়ির বাইরেই আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ফেলুদাকে দেখেই বললেন, একেবারে একেবারে নাইট মেয়ারের মধ্যে দিয়ে গেছি মশাই। এরকম হরবল অভিজ্ঞতা আমার কখনো হয়নি। আমরা ততক্ষণে বৈঠকখানায় ঢুকেছি। ভদ্রলোক আমাদের আগেই সোফায় বসে প্রথমে তার হাতের কবজিগুলো দেখালেন। দেখলাম লোকে যেখানে ঘড়ি পড়ে তার ঠিক নিচের দিকে 2 হাতে দড়ির দাগ বসে গিয়ে হাতটা লাল হয়ে গেছে। ফেলুদা বলল, কি ব্যাপার বলুন। ভদ্রলোক দম নিয়ে ধরা গলায় বলতে শুরু করলেন, আপনার কথা মতন গতকাল মূর্তিটা শোয়ার ঘরে নিয়ে গিয়ে একেবারে বালিশের তলায় রেখে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে যেখানে ছিল সেখানে রাখলে আর কিছু না হোক অন্তত শারীরিক যন্ত্রণা ভোগ করতে হতো না। যাকে মূর্তি তো মাথার তলায় নিয়ে দিব্যি ঘুমোচ্ছে। এমন সময় রাত কত জানি না একটা বিচ্ছিরি অবস্থায় ঘুমটা ভেঙে গেল। দেখি কে যেন আমার আমার মুখটা আষ্টে পিষ্টে গামছা দিয়ে বাঁধছে। গলা দিয়ে আওয়াজ বেরোনোর পথ বন্ধ দেখে হাত দিয়ে বাধা দিতে গেলুম, আর তখনই বুঝতে পারলুম যে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী লোকের পাল্লায় পড়েছি। দেখতে দেখতে আমার আমার হাত পিছমোড়া করে দিল। ব্যাস, তারপর বালিশের তলা থেকে মূর্তি নিতে আর কি। ভদ্রলোক দম নেওয়ার জন্য কয়েক মুহূর্ত চুপ করলেন, তারপর আবার বললেন, প্রায় ঘন্টা 3 বোধহয় হাত বাঁধা অবস্থায় পড়েছিলুম। সমস্ত শরীরে একেবারে ছিটি ধরে গেছিল। সকালে নন্দলাল আমার আমার চাকর চা নিয়ে এসে আমাকে এই অবস্থা দেখে আমার বাঁধন খুলে দেয়, আর তৎক্ষণাৎ আমি আপনাকে ফোন করি। ফেলুদার দেখলাম
চোখ মুখের ভাব বদলে গেছে। সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনার ঘরটা একবার দেখব, আর প্রয়োজন হলে আপনার বাড়ির কিছু ছবি তুলবো। হ্যাঁ, ক্যামেরাটাও ফেলুদার নতুন বাতিকের মধ্যে একটা। নীলমণিবাবু দোতলায় তার শোয়ার ঘরে নিয়ে গেলেন। ঘরে ঢুকেই ফেলুদা বলল, এ কি, জানলায় শিক নেই? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, আর বলবেন না, বিলতি কায়দায় বাড়ি তো, আর আমি আবার জানলা বন্ধ করে শুতে পারি না। ফেলুদা জানলা দিয়ে গলা বাড়িয়ে নিচের দিকটা দেখে বলল, খুব সহজ, পাইপ রয়েছে, কার্নিশ রয়েছে, একটু জোয়ান লোক হলেই অনায়াসে ঘরে ঢুকে আসতে পারে। তারপর ফেলুদা ঘরের চারিদিকে ভালো করে দেখে কিছু ছবি টবি তুলে নিয়ে বলল, বাড়ির অন্যান্য অংশটাও একবার ঘুরে দেখতে চাই। নীলমণিবাবু প্রথমে দোতলা দেখালেন। পাশের ঘরটাতে দেখলাম একটা খাটো 12-13 বছরের একটা বাচ্চা ছেলে গলা অবধি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। তার চোখগুলো বড় বড়, আর দেখলেই মনে হয় তার স্বাস্থ্য মোটেই ভালো নয়। বুঝলাম এই হয়তো ঝুন্টু। নীলমণিবাবু বললেন, কালই আবার ডাক্তারবাবু ঝন্টুকে ঘুমের ওষুধ দিয়ে গেছেন, তাই ও রাত্রে কিছু শুনতে পাইনি। দোতলার আরো দুটো ঘর দেখে একতলার ঘরগুলোতে চোখ বুলিয়ে আমরা বাড়ির বাইরে এলাম। নীলমণিবাবু ঘরের জানলার ঠিক নিচেই দেখলাম একটা ফুলের টবে পাম জাতীয় গাছ লাগানো। ফেলুদা টবগুলোর ভিতরে কিছু আছে কিনা দেখতে লাগলো। প্রথম দুটোয় কিছু পেল না। তৃতীয়টায় পাতার ভিতর হাতড়ে একটা ছোট্ট টিনের কৌটো পেল। সেটার ঢাকনা খুলে নীলমণিবাবুর দিকে এগিয়ে দিয়ে ফেলুদা বলল, এই বাড়িতে কারুর নসির বাতিক আছে? নীলমণিবাবু মাথা নেড়ে না বললেন। ফেলুদা কৌটোটা নিজের প্যান্টের পকেটে রেখে দিল। এবার নীলমণিবাবু যেন বেশ মরিয়া হয়েই বললেন, মিস্টার মিত্তির, আর কিছু না, মূর্তি একটা গেছে, আরেকটা না হয় কিনবো, কিন্তু একটা টাকা তো আমার বাড়িতে এসে আমার ঘরে ঢুকে আমার উপর যত অত্যাচার করে চলে যাবে, না না, এ কিছুতেই বরদাস্ত করা যাবে না। আপনাকে এর একটা ভেদ করতেই হবে। শুনুন, যদি লোকটাকে ধরে দিতে পারেন তাহলে আমি আপনাকে মানে ইয়ে আর কি, পারিশ্রমিক? হ্যাঁ হ্যাঁ, ওই পারিশ্রমিক মানে রিওয়ার্ড দেব। ফেলুদা বলল, রিওয়ার্ডটা বড় কথা নয়, আপনি দিতে চান দেবেন, কিন্তু আমি কাজটার ভার নিচ্ছি তার প্রধান কারণ হলো এই ধরনের অনুসন্ধানে একটি চ্যালেঞ্জ আছে, একটি আনন্দ আছে। এটা শুনে আমার মনে হলো বড় বড় গোয়েন্দা কাহিনীতে ডিটেকটিভরা যেভাবে কথা বলে ফেলুদাও যেন ঠিক সেইভাবেই কথাটা বলল। এরপরে প্রায় 10 মিনিট ধরে ফেলুদা নীলমণিবাবুর ড্রাইভার গোবিন্দ, চাকর নন্দলাল আর পাঁচু আর মালি নটবরের সঙ্গে কথা বলল। তারা সবাই বলল রাত্রে অস্বাভাবিক কিছু দেখেনি। বাইরের লোক আসার মধ্যে এক রাত 9টা নাগাদ ডাক্তার বোস এসেছিলেন ঝুন্টুকে দেখতে। নীলমণিবাবু নিজে নাকি তারপর একবার বেরিয়েছিলেন ওএন মুখার্জি ডাক্তারখানা থেকে ঝুন্টুর জন্য ওষুধ কিনে আনতে। ফেরার পথে একটু অন্যমনস্ক ছিলাম। হঠাৎ খেয়াল হলো ট্যাক্সি আমাদের বাড়ির রাস্তা ছাড়িয়ে অন্য কোথাও একটা চলেছে। ফেলুদাকে গম্ভীর দেখে তাকে আর আমি কিছু জিজ্ঞেস করলাম না। ট্যাক্সি থামলো ফ্রি স্কুল স্ট্রিটের একটা বাড়ির সামনে। দেখলাম বাড়ির সদর দরজার ওপরে সাইনবোর্ডে উঁচু উঁচু রূপালী অক্ষরে লেখা আছে, আরাটুন ব্রাদার্স অকশনিয়ার্স। এটাই সেই নিলামের দোকান। আমি কোনোদিন নিলাম ঘর দেখিনি। এই প্রথম দেখে একেবারে চোখ ছানা বড়া হয়ে গেল।
এত রকম হিজিবিজি জিনিস একসঙ্গে এর আগে কখনো দেখিনি। ফেলুদার কাজ 2 মিনিটের মধ্যে সারা হয়ে গেল। প্রতুল দত্তের বাড়ির ঠিকানা 7/1 লাভলক স্ট্রিট। আমি মনে ভাবলাম, প্রতুল দত্তের বাড়ি গিয়েও যদি ফেলুদাকে হতাশ হতে হয়, তাহলে আর ওর কোথাও যাওয়ার থাকবে না। তার মানে এবার ফেলুদাকে হার স্বীকার করতে হবে। আর তাহলে আমার যে কি দশা হবে তা আমি জানি, কারণ এখনো পর্যন্ত ফেলুদা কোথাও হার মানেনি। ও কোনো ব্যাপারে হাল ছেড়ে দিয়ে মুখ চুন করে বসে আছে, এ দৃশ্য আমি কল্পনাই করতে পারি না। আশা করি শিগগিরই ও একটা ক্লু পেয়ে যাবে। আমি অন্তত চোখে এখনো পর্যন্ত অন্ধকার দেখছি। দুপুরে খেতে খেতে ফেলুদাকে বললাম। এরপর ও ভাতের ঢিপির মধ্যে একটা গর্ত করে তাতে 1 বাটি সোনামুগ ডাল ঢেলে দিয়ে বলল, এরপর মাছ, তারপর চাটনি, তারপর দই, তারপর তারপর জল খেয়ে মুখ ধোবো, তারপর একটা পান খাবো, তারপর তারপর একটা টেলিফোন করে 0.5 ঘন্টা ঘুম দেবো। এর মধ্যে টেলিফোনটাই একমাত্র ইন্টারেস্টিং খবর, কাজেই আমি সেটার অপেক্ষায় বসে রইলাম। ডিরেক্টরি থেকে প্রতুল দত্তর নাম্বারটা আমি বার করে দিয়েছিলাম। নম্বরটা ডায়াল করে হ্যালো বলার সময় দেখলাম ফেলুদা গলাটা একদম চেঞ্জ করে বুড়োর গলা করে নিয়েছে। যে কথাটা ফোনে হলো তার শুধুমাত্র একটা দিকই আমি শুনতে পেয়েছিলাম। হ্যালো, আগে আমি নাকতলা থেকে কথা কইছি। হ্যাঁ, আগে আমার নাম শ্রী জয়নারায়ণ বাগচি। হ্যাঁ, আগে আমি প্রাচীন কারুশিল্প সম্পর্কে বিশেষ উৎসাহী। তো এই বিষয় নিয়ে আমি একটি পুস্তক রচনা করছি। তো আমি আপনার সংগ্রহের কথা শুনেছি। আমার একান্ত অনুরোধ, আপনি যদি অনুগ্রহ করে আপনার কিছু জিনিস আমাকে দেখতে দেন। হ্যাঁ, না না, পাগল নাকি? আগে আচ্ছা, আগে হ্যাঁ নিশ্চয়। আপনাকে অশেষ ধন্যবাদ, নমস্কার। টেলিফোন শেষ করে ফেলুদা বলল, ভদ্রলোকের বাড়িতে চুনকাম হচ্ছে, তাই জিনিসপত্রগুলো সরানো রয়েছে, তবে সন্ধ্যার দিকে গেলে দেখতে পাওয়া যাবে। আমি একটা কথা না বলে পারলাম না। কিন্তু প্রতুল বাবু যদি সত্যি আনুবিসের মূর্তি চুরি করে থাকেন, তাহলে তো আমাদের তো সেটা দেখাবেন না। ফেলুদা বলল, যদি তোর মতন বোকা হয় তাহলে দেখাতেও পারে, তবে না দেখানোটাই সম্ভব। আমি মূর্তি দেখার জন্য যাচ্ছি না, যাচ্ছি লোকটাকে দেখতে। ফেলুদা তার কথা মতো টেলিফোনটা শেষ করেই নিজের ঘরে চলে গেল ঘুমোতে। ফেলুদার একটা আশ্চর্য ক্ষমতা হলো, ও যখন তখন প্রয়োজন মতো একটু আধটু ঘুমিয়ে নিতে পারে। শুনেছি নেপোলিয়নেরও নাকি এ ক্ষমতা ছিল। যুদ্ধের আগে ঘোড়ায় চাপা অবস্থাতেই একটু ঘুমিয়ে নিয়ে শরীরটাকে চাঙ্গা করে নিতেন। আমার বিশেষ কিছু করার ছিল না, তাই ফেলুদার তাক থেকে একটা ইজিপশিয়ান আর্টের বই নিয়ে সেটা উল্টে পাল্টে দেখছিলাম। এমন সময় ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠল। আমি এক দৌড়ে বসবার ঘরে গিয়ে ফোনটা তুলে নিলাম। হ্যালো। কিছুক্ষণ কেউ কিছুই বলল না, যদিও বেশ বুঝতে পারছিলাম ফোনটা কেউ ধরে আছে। আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। প্রায় 10 সেকেন্ড পরে একটা গম্ভীর কর্কশ গলা শুনতে পেলাম, প্রদোষ মিত্তির আছেন। আমি কোনো মতে ঢোক গিলে বললাম, উনি একটু ঘুমাচ্ছেন, আপনি কে কথা বলছেন? আবার কয়েক সেকেন্ড চুপ, তারপর কথা এলো, ঠিক আছে,
দেবেন। মিশরের দেবতা যেখানে যাবার সেখানেই গেছেন। প্রদোষ মিত্রের যেন ও ব্যাপারে আর নাক না গলাতে আসেন, কারণ তাতে কারোর কোনো উপকার হবে না, বরং অনিষ্ট হবার সম্ভাবনা বেশি। এরপরে কট করে ফোনটা রাখার শব্দ পেলাম, আর তারপরেই সব চুপ। কতক্ষণ যে ফোনটা হাতে ধরে প্রায় দম বন্ধ করে বসেছিলাম জানি না। হঠাৎ ফেলুদার গলা পেয়ে তাড়াতাড়ি রিসিভারটাকে জায়গায় রেখে দিলাম। কে ফোন করেছিল? আমি ফোনে যা শুনেছি তা বললাম। ফেলুদা গম্ভীর মুখ করে ভুরু কুঁচকে সোফায় বসে বলল, ইস, তুই যদি আমাকে ডাকতিস। কি করব? কাঁচা ঘুম ভাঙলে যে তুমি রাগ করো। লোকটার গলার আওয়াজ কিরকম? ঘরে গম্ভীর। যাকগে, আপাতত প্রতুল দত্তের চেহারাটা একবার দেখে আসি। মনে হচ্ছিল একটু আলো দেখতে পাচ্ছি, এখন আবার সব ঘোলাটে। 6:05 আমরা প্রতুল দত্তর বাড়ির গেটের সামনে ট্যাক্সি থেকে নামলাম। আমি বাজি ফেলে বলতে পারি যে বাবাও আমাদের দেখে চিনতে পারতেন না। ফেলুদা সেজেছে একটা 60 বছরের বুড়ো, কাঁচা পাকা মেশানো লম্বা গোঁফ, চোখে একটা কাঁচের চশমা, গায়ে কালো গলাবন্ধ কোট, হাঁটুর ওপর তোলা ধুতি, আর মোজার ওপর পাটার তৈরি ব্রাউন কেডস জুতো। আধ ঘন্টা ধরে ঘরের দরজা বন্ধ করে মেকআপ করে বাইরে এসে বলল, তোর জন্য 2-3টে জিনিস আছে, চট করে পরে নে। আমি অবাক হয়ে বললাম, আমাকেও মেকআপ করতে হবে নাকি? আলবাত। ঠিক 2 মিনিটের মধ্যে আমার মাথায় একটা কদম ছাট পরচুলা আর আমার নাকের ওপর একটা চশমা বসে গেল। তারপর একটা কালো পেন্সিল দিয়ে আমার পরিষ্কার করে ছাঁটা ঝুলপিটা ফেলুদা একটু অপরিষ্কার করে দিল। তারপর বলল, আচ্ছা শোন, তুই আমার ভাগ্নে, তোর নাম সুবোধ, অর্থাৎ শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট ভালো মানুষটি। ওখানে মুখ খুলেছ কি বাড়ি এসে রদ্দা? প্রতুল বাবুর বাড়ির চুনকাম প্রায় শেষ হয়ে এসছে। ডিজাইন দেখে বোঝা যায় বাড়ি অন্তত 25-30 বছরের পুরনো। তবে নতুন রঙের জন্য দরজা, জানলা, দেওয়াল সবকিছু ঝলমল করছে। গেট দিয়ে ঢুকে এগিয়ে গিয়েই দেখি বাইরে একটা খোলা বারান্দায় একটা বেতের চেয়ারে একজন মাঝবয়সী ভদ্রলোক বসে আছেন। আমাদের এগোতে দেখে তিনি চেয়ার ছেড়ে উঠলেন না। সন্ধ্যার আবছা অন্ধকারে বুঝলাম তার মুখটা বেশ গম্ভীর। ফেলুদা দুহাত তুলে মাথা হেট করে নমস্কার করে তার নতুন বুড়ো মিহি গলায় বলল, মাফ করবেন, আপনি কি প্রতুল বাবু? ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, হ্যাঁ। আগে আমারই নাম জয়নারায়ণ বাগচি। আমি আপনাকে আজ দুপুরে টেলিফোন করেছিলাম। এটি আমার ভাগ্নে সুবোধ। আবার ভাগ্নে কেন? ওর কথা তো টেলিফোনে হয়নি। আমার মাথায় পরচুলা কুটকুট করতে শুরু হয়েছে। ফেলুদা গলা ভীষণ নরম করে বলল, আগে ও ছবি আঁকা শিখছে তাই। এবার ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠলেন। আপনারা আমার জিনিসগুলো দেখতে চেয়েছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে সরিয়ে রাখা জিনিস সব টেনে বার করতে হয়েছে। অনেক হ্যাঙ্গাম, একে বাড়িতে রাত দিন মিস্ত্রিদের ঝামেলা, এটা ঠেলো ওটা ঢাকো, চারিদিকে কাঁচা রং, রঙের গন্ধটাও ধাতে যায় না। সব ঝক্কি শেষ হলে যেন বাঁচি। আসুন ভেতরে আসুন। লোকটাকে ভালো না লাগলেও ভেতরে গিয়ে তার জিনিসপত্র দেখে চোখ ছানা বড়া হয়ে গেল।
ফেলুদা বলল, আগে আপনার কাছে মিশর দেশের শিল্পকলার অনেক চমৎকার নিদর্শন রয়েছে দেখছি। তা আছে, কিছু জিনিস কায়রোতে কেনা আর কিছু এখানে অকশানে। দেখো বাবা সুবোধ, ভালো করে দেখো। ফেলুদা আমার পিঠে একটা চিমটি কেটে আমায় জিনিসপত্রগুলোর দিকে ঠেলে দিল। কত রকমের দেব দেবী দেখো। এই যে বাজ পাখি, এও দেবতা। এই যে পেঁচা, এও দেবতা। মিশর দেশে কত রকমের জিনিসকে পুজো করতো লোকেরা, দেখো। প্রতুল বাবু একটা সোফায় বসে চুরুট ধরালেন। হঠাৎ কি খেয়াল হলো, আমি বলে উঠলাম, শিয়াল দেবতা নেই বড় মামা? প্রশ্নটা শুনেই প্রতুল বাবু হঠাৎ যেন বিষম খেয়ে উঠলেন। বললেন, চুরুটের কোয়ালিটিটা ফল করেছে, আগে এতটা কড়া ছিল না। ফেলুদা সেই রকমই মিহিসুরে আবার বলল, আগে আমার ভাগ্নে আনুবিসের কথা বলছে। আসলে কালকে ওকে বলছিলাম কি না। এই শুনে প্রতুল বাবু হঠাৎ ফোঁস করে উঠলেন। আনুবিস, স্টুপিড ফুল। আগে ফেলুদা চোখ গোল গোল করে প্রতুল বাবুর দিকে চাইলেন। আনুবিসকে মূর্খ বলছেন আপনি? আনুবিস না, সেদিন নিলামে লোকটাকে আগেও দেখেছি আমি। হি ইজ আ ফুল। ওর বিডিং এর কোনো মাথা মুন্ডু নেই। চমৎকার একটা মূর্তি ছিল, এমন একটা আপসাইড দাম হাঁকলো যে যার উপরে আর চড়া যায় না। অত টাকা পায় কোথা থেকে কে জানে। ফেলুদা চারিদিকে আরেকবার চোখ বুলিয়ে নিয়ে ভদ্রলোককে নমস্কার করে বলল, আগে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি মহাশয় ব্যক্তি। পরম আনন্দ পেলাম আপনার শিল্প সংগ্রহ দেখে। এসব জিনিসপত্র ছিল দোতলায়। আমরা এবার নিচে রওনা দিলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে ফেলুদা বলল, মাফ করবেন, বলছিলাম আপনার বাড়িতে লোকজন আর বিশেষ? গিন্নি আছেন আর ছেলে বিদেশে। প্রতুল দত্তর বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য হাঁটতে হাঁটতে বুঝলাম পাড়াটা কতটা নির্জন। 7টাও বাজেনি, অথচ রাস্তায় প্রায় লোক নেই বললেই চলে। দুটি বাচ্চা ভিখারি ছেলে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এগিয়ে আসছে। একটু কাছে এলে পরে বুঝলাম একজন গাইছে আর একজন বাজাচ্ছে। ভারী সুন্দর গান করে ছেলেটা। ফেলুদা তাদের সঙ্গে গলা মিশিয়ে গেয়ে উঠল, বলে মা তারা দাঁড়াই কোথা, আমার কেহ নাই শঙ্করী হেথা। বল মা তারা দাঁড়াই কোথা। বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে কিছু দূর হেঁটে একটা চলন্ত খালি ট্যাক্সির দেখা পেয়ে ফেলুদা হাঁক দিয়ে সেটাকে থামালো। ট্যাক্সি! ওঠার সময় দেখি বুড়ো ড্রাইভার ভারী অবাক হয়ে ফেলুদার দিকে দেখছে। এই চিমড়ে বুড়ো গলা দিয়ে ওই রকম জোয়ান চিৎকার বেরোলো কি করে, সেটাই বোধহয় চিন্তা করছে ও। পরদিন সকালে যখন টেলিফোনটা বাজলো, তখন আমি বাথরুমে দাঁত মাজছি। কাজেই ফোনটা ফেলুদাই ধরল। জিজ্ঞেস করে জানলাম নীলমণিবাবু ফোন করেছিলেন একটা খবর দেওয়ার জন্য। প্রতুলবাবুর বাড়িতেও কাল ডাকাতি হয়ে গিয়েছে, আরে খবরটা নাকি কাগজেও বেরিয়েছে। টাকা পয়সা কিছু যায়নি, গেছে কিছু প্রাচীন কারুশিল্পের নমুনা, 8-10টা ছোট ছোট জিনিস, সব মিলিয়ে যার দাম 20-25 হাজার টাকার কম না। পুলিশ নাকি তদন্ত আরম্ভ করে দিয়েছে। প্রতুল দত্তের বাড়িতে সকালেই যে পুলিশের দেখা পাবো, আর তার মধ্যে যে ফেলুদার চেনাশোনা কেউ বেরিয়ে পড়বে,
সেটা আশ্চর্যের কিছু না। আমরা যখন পৌঁছেছি তখন ওই 7:15। অবশ্য আজ আর মেকআপ টেকআপ করিনি। ফেলুদা দেখলাম তার জাপানি ক্যামেরাটা নিতে ভোলেনি। আমরা গেটের ভেতরে সবে ঢুকেছি, এমন সময় একজন বেশ হাসি খুশি মোটাসোটা চশমা পরা পুলিশ, বোধহয় ইন্সপেক্টর হবে, ফেলুদাকে দেখতে পেয়ে এগিয়ে এসে ওর পিঠে একটা চাপড় মেরে বলল, কি হে ফেলু মাস্টার, গন্ধে গন্ধে এসে জুটেছো দেখছি। ফেলুদা বেশ নরম ভাবেই হেসে বলল, আর কি করি বলুন, আমাদের তো ওই কাজ। কাজ বলো না, কাজটা তো আমাদের, তোমাদের হলো শখ, তাই না? ফেলুদা এ কথার কোনো উত্তর না দিয়ে বলল, কিছু কিনারা করতে পারলেন? বাগলারি কেস? তাছাড়া আর কি। তবে ভদ্রলোক খুব আপসেট জানো, খালি মাথা চাপড়াচ্ছেন আর বলছেন কার এক বুড়ো নাকি এক ছোকরাকে সঙ্গে করে ওর জিনিস দেখতে এসেছিল। ওর ধারণা এই দুজনেই আছে নাকি এই বার্গলারির পেছনে। আমার কথাটা শুনেই গলা শুকিয়ে গেল। সত্যি ফেলুদা মাঝে মধ্যে বড্ড বেপরোয়া কাজ করে ফেলে। ফেলুদা কিন্তু একটুও ঘাবড়ে না গিয়ে বলল, তাহলে তো সেই বুড়ো সন্ধান করতে পারলে চোর ধরা পড়বে, এ তো জলের মতন কেস। গোলগাল পুলিশটি বললেন, বাহ, বেশ বলেছো তো, একেবারে খাঁটি উপন্যাসের গোয়েন্দাদের মতন বলেছো। বাহ বাহ বাহ, দারুণ। ভদ্রলোকের পারমিশন নিয়ে ফেলুদা আর আমি বাড়ির দিকে এগিয়ে গেলাম। প্রতুলবাবু দেখি আজও সেই বারান্দাতেই বসে আছেন। বুঝলাম তিনি এতই অন্যমনস্ক যে আমাদের দেখেও দেখতে পেলেন না। মোটা পুলিশ বললেন, কি, কোন ঘরটা থেকে চুরি হয়েছে দেখবে? চলুন না। কাল সন্ধ্যাবেলা দোতলার যে ঘরটায় গিয়েছিলাম আজও সেটাতেই যেতে হলো। অন্য কিছুর দিকে দৃষ্টি না দিয়ে ফেলুদা শটাং ঘরের দক্ষিণ দিকের ব্যালকনিটার দিকে চলে গেল। সেটা থেকে ঝুঁকে নিচের দিকে চেয়ে বলল, পাইপ বেয়ে অনায়াসে উঠে আসা যায়, তাই না? মোটা পুলিশ বললেন, হ্যাঁ তা যায়, আর মুশকিল হচ্ছে কি জানো, দরজার রংটা কাঁচা বলে ওটাকে আবার দুদিন থেকে বন্ধ করা হচ্ছিল না। ঠিক কখন হয়েছে চুরিটা? ওই রাত 9:45। কে প্রথম টের পেল? এদের একটা পুরনো চাকর আছে, সে ওদিকের ঘরে বিছানা করছিল। একটা শব্দ পেয়ে সে এই ঘরে আসে। ঘর তখন অন্ধকার, ঠিক বাতি জ্বালানোর আগেই একটা প্রচণ্ড ঘুষি খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগেই চোর বাবাজি হাওয়া। ফেলুদার কপালে আবার সেই বিখ্যাত ভ্রুকুটি। বলল, একবার চাকরটার সঙ্গে কথা বলবো। চাকরের নাম বংশলোচন। দেখলাম ঘুষিটা খাওয়ার ফলে তার এখনো যন্ত্রণা আর ভয় কোনোটাই যায়নি। ফেলুদা বলল, কোথায় ব্যথা? তলপেটে। তলপেটে? ঘুষি তলপেটে মেরেছে? ও, সে কি হাতের জোর! বাপরে বাপ, মনে হলো যেন পেটে এসে একখানা পাথর লাগলো, আর তারপরেই সব অন্ধকার। আওয়াজটা শুনলে কখন? তখন তুমি কি করছিলে? টাইম তো দেখিনি বাবু, আমি তখন মায়ের ঘরে বিছনা করছি। দুটো ছেলে এসে কীর্তন গান করছিল, তাই শুনছিলাম। মা ঠাকুরন ছিল পুজোর ঘরে, বললেন ছেলেটাকে পয়সা দিয়ে আয়। আমি যাব করছি, এমন সময় বাবুর ঘর থেকে ঘটি বাটি পড়ার মতন একটি শব্দ পেলাম। ভাবলাম কেউ তো নেই, তা জিনিস পড়ে কেন, তাই দেখতে গেছি। আর ঘরে ঢুকতেই বংশলোচন আর কিছু বলতে পারল না। সব শুনে টুনে বুঝলাম আমরা চলে যাওয়ার আধ ঘন্টা খানেকের মধ্যেই চোর এসেছিল। আমি ভাবলাম ফেলুদা বোধহয় আরও কিছু জিজ্ঞেস করবে, কিন্তু শেষ পর্যন্ত ও আর কোনো কথাই বলল না। সেই মোটা পুলিশটাকে ধন্যবাদ দিয়ে
আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে রাস্তায় এসে ফেলুদার মুখের চেহারা একদম বদলে গেল। এই চেহারা আমি জানি, ফেলুদা কি জানি একটা রাস্তা দেখতে পেয়েছে, আর সেই রাস্তা দিয়ে গেলেই রহস্যের সমাধানে পৌঁছানো যাবে। পাশ দিয়ে খালি ট্যাক্সি বেরিয়ে গেল, কিন্তু ফেলুদা থামালো না। আমরা দুজনেই হাঁটতে লাগলাম। ফেলুদার দেখা দেখি আমিও ভাবার চেষ্টা করলাম, কিন্তু তাতে খুব বেশি দূর এগোতে পারলাম না। প্রতুলবাবু যে চোর নন সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, যদিও প্রতুলবাবুকে বেশ জোয়ান লোক বলেই মনে হয়, আর ওর গলার আওয়াজটাও বেশ ভারী। কিন্তু তাও এটা কিছুতেই সম্ভব বলে মানতে পারছি না যে প্রতুলবাবু একটা বাড়ির পাইপ বেয়ে দোতলায় উঠতে পারেন। তার জন্য যেন আরো অনেক কম বয়সের লোকের দরকার। তাহলে চোর কে, আর ফেলুদা কোন জিনিসটার কথা এত মন দিয়ে ভাবছে? কিছুক্ষণ হাঁটার পরে দেখি আমরা নীলমণিবাবুর বাড়ির পাঁচিলের পাশে এসে পড়েছি। ফেলুদা পাঁচিলটা পায়ে রেখে ধীরে ধীরে হাঁটতে আরম্ভ করলো। কিছু দূর গিয়ে পাঁচিলটা বাঁদিকে ঘুরেছে। ফেলুদাও ঘুরলো, আর তার সঙ্গে সঙ্গে আমিও। এদিকে রাস্তা নেই, ঘাসের ওপর দিয়ে হাঁটতে হয়। মোড় ঘুরে 18 কি 19 পা হাঁটার পর ফেলুদা হঠাৎ থেমে গিয়ে পাঁচিলের একটা বিশেষ অংশের দিকে খুব মন দিয়ে দেখলো। তারপর সেই জায়গাটার খুব কাছ থেকে একটা ছবি তুলল। আমি দেখলাম সেখানে একটা ব্রাউন রঙের হাতের ছাপ রয়েছে। পুরো হাত নয়, দুটো আঙুল আর তেলোর খানিকটা অংশ, কিন্তু তা থেকেই বোঝা যায় যে সেটা একটা বাচ্চা ছেলের হাত। এবার আমরা যে পথে এসেছিলাম সে পথে গিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা একেবারে বাড়ির দিকে চলে গেলাম। খবর পাঠাতেই নীলমণিবাবু বেশ ব্যস্ত হয়ে নিচে চলে এলেন। আমরা তিনজনেই বৈঠকখানায় বসার পর নীলমণিবাবু বললেন, আপনি শুনলে কি বলবেন জানি না, তবে আমার মনটা আজ কালকের চেয়ে কিছুটা হালকা। আমার মতন দুর্দশা যে আরেকজনেরও হয়েছে সেটা ভেবে খানিকটা কষ্টের লাঘব হচ্ছে, কিন্তু তাও একটা প্রশ্নের উত্তর না পাওয়া অবধি কষ্ট যাবে না। কোথায় গেল আমার আনুবেশ? বলুন, আপনি তো এত বড় ডিটেকটিভ। দুটো ডাকাতি দুদিন উপরি উপরি হয়ে গেল, আর আপনি এখনো যে তিমিরে সেই তিমিরে। ফেলুদা হঠাৎ একটা প্রশ্ন করে ফেলল। আপনার ভাগ্নেটি কেমন আছে? কে? ঝন্টু? ও আজ অনেকটাই ভালো, ওষুধে কাজ দিয়েছে, আর জ্বরটাও অনেকটা কমে গেছে। আচ্ছা, বাইরের কোনো ছেলে টেলে কি পাঁচিল টপকে এখানে আসে ঝন্টুর সঙ্গে খেলতে টেলতে? পাঁচিল টপকে কেন বলুন তো? আসলে আপনার পাঁচিলের বাইরের দিকটাতে একটি বাচ্চা ছেলের হাতের ছাপ দেখছিলাম। ছাপ মানে? কিরকম ছাপ? ব্রাউন রঙের ছাপ। টাটকা? বলা মুশকিল, তবে খুব পুরনোও নয়। কই, আমি তো কোনোদিনও কোনো বাচ্চাকে আসতে দেখিনি। বাচ্চা বলতে একজন আসে, তাও সে পাঁচিল টপকে নয়, একটা ছকড়া ভিকিরি, দিব্যি শ্যামা সঙ্গীত গায়। তবে হ্যাঁ, আমার বাগানের পশ্চিম দিকে একটা জামরুল গাছ আছে। মধ্যে মধ্যে বাইরের ছেলে পাঁচিল টপকে এসে গাছের ফল পেড়ে খায় না, এমন গ্যারান্টি আমি দিতে পারবো না। নীলমণিবাবু এবার জিজ্ঞেস করলেন, চোরের বিষয় আর কিছু জানতে পারলেন কি? ফেলুদা সোফা ছেড়ে উঠে পড়ল। লোকটির হাতের জোর সাংঘাতিক। এক ঘুষিতে প্রতুলবাবুর চাকরকে অজ্ঞান করে দিয়েছিল। তাহলে এ চুরি ও চুরি যে একই চোর করেছে তাতে সন্দেহ নেই। হতে পারে, তবে গায়ের জোরটা এখানে বড় কথা বলে আমার মনে হয় না।
একটি বিভৎস বুদ্ধিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই শুনে নীলমণিবাবু যেন মুষড়ে পড়লেন, বললেন, আশা করি সে বুদ্ধিকে জব্দ করার বুদ্ধি আপনার আছে, না হলে তো আমার মূর্তি ফিরে পাওয়ার আশা ছাড়তে হয়। তাতে ফেলুদা বলল, আরো 2 দিন অপেক্ষা করুন, এখনো পর্যন্ত কখনো ফেলু মিত্তিরের ডিফিট হয়নি। নীলমণিবাবুর বাড়ির গাড়ি বারান্দা থেকে গেট অবধি নুড়ি পাথর দেওয়ার রাস্তা। সেটার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন একটা কটকট শব্দ পেয়ে পেছনে ফিরে দেখি নীলমণিবাবুর দোতলার একটা ঘরের জানলার পেছনে দাঁড়িয়ে একটা ছোট ছেলে, ঝুন্টুই বোধ হয়, জানলার কাঁচটাতে হাত দিয়ে টোকা মারছে। আমি বললাম, ঝুন্টু, ফেলুদা বলল, দেখেছি। সারা দুপুর ফেলুদা তার নীল খাতায় অভ্যাস মতো গ্রিক অক্ষরে কি সব হিজিবিজি লিখল। আমি জানি ভাষাটা আসলে ইংরাজি, কিন্তু অক্ষরগুলো গ্রিক, যাতে আর কেউ পড়ে মানে বুঝতে না পারে। আমার সঙ্গে ওর কথা একেবারেই বন্ধ, তবে সেটা একদিক থেকে ভালো। এখন ওর ভাববার সময়, কথা বলবার নয়। মাঝে মাঝে শুনেছিলাম ও গুনগুন করে গান গাইছে। এটা সেই ওই ভিখারি ছেলেটার গাওয়া রামপ্রসাদী গানটা। আমার কেহ নাই শঙ্করী হেথা, বলে মা তারা দাঁড়াই কোথা। বিকেলে 5টা নাগাদ চা খেয়ে ফেলুদা বলল, আমি একটু বেরোচ্ছি, পপুলার ফটো থেকে আমার ছবির এনলার্জমেন্ট গুলো নিয়ে আসতে হবে। আমি একাই বাড়িতে রয়ে গেলাম। দিন ছোট হয়ে আসছে, তাই 5:30 বাজতে না বাজতেই সূর্য ডুবে অন্ধকার হয়ে গেল। পপুলার ফটো দোকানটা হাজরা রোডের মোড়ে। ফেলুদার ছবি নিয়ে ফিরে আসতে 20 মিনিটের বেশি লাগা উচিত না, তবে এত দেরি হচ্ছে কেন? অবশ্য অনেক সময় ছবি তৈরি না হলে দোকানে বসিয়ে রাখে। আশা করি অন্য কোথাও যায়নি ও। আমাকে ফেলে ঘোরাঘুরিটা আমার আবার ভালো লাগে না। একটা করতালের আওয়াজ কানে এলো, আর তার সঙ্গে চেনা গলায় সেই গান। আমার কেহ নাই শঙ্করী হেথা। সেই ছেলে দুটো আজ আমাদের পাড়ায় ভিক্ষা করতে এসেছে। গান ক্রমে এগিয়ে এলো। আমি আমাদের ঘরের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে রাস্তাটা দেখা যায়। ওই যে ছেলে দুটো, একজন গাইছে, একজন করতাল বাজাচ্ছে। কি সুন্দর গলা ছেলেটার। শঙ্করী হেথা, বল মা তারা তারাই কোথা। এবার গান থামিয়ে ছেলেটি ঠিক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ওপরের দিকে মুখ করে বলল, মা, মা, দুটো ভিক্ষা দেবে মা। কি মনে হলো আমার ব্যাগ থেকে একটা 25 নয়া বার করে জানলা দিয়ে ছেলেটার দিকে ফেলে দিলাম। টিং শব্দ করে পয়সাটা মাটিতে পড়ল। দেখলাম ছেলেটা সেটা কুড়িয়ে নিয়ে ঝোলার মধ্যে পুরে আবার গান গাইতে গাইতে হাঁটতে শুরু করলো। একটা ব্যাপারে আমার মাথাটা কেমন জানি গোলমাল হয়ে গেল। যদিও আমাদের রাস্তাটা বেশ অন্ধকার, তবু ভিখারি ছেলেটা যখন ওপর দিকে মুখ করে ভিক্ষা চাইলো, তখন যেন মনে হলো তার মুখের সাথে ঝন্টুর একটা আশ্চর্য মিল আছে। হয়তো এটা আমার দেখার ভুল, কিন্তু তাতে মনের মধ্যে কেমন খটকা লাগতে লাগলো। আমি ঠিক করলাম ফেলুদা এলেই কথাটা ওকে বলবো। প্রায় 6:30টার সময় মেজাজ গরম করে ফেলুদা
এনলার্জমেন্টগুলো নিয়ে বাড়ি ফিরল। যা ভেবেছিলাম তাই, ওকে দোকানে বসিয়ে অপেক্ষা করতে হয়েছিল। বলল, এবার থেকে নিজেই একটি ডার্ক রুম তৈরি করে ছবির ডেভেলপিং আর প্রিন্টিং করব। বাঙালি দোকানের কথার কোনো ঠিকই নাই। ফেলুদা যখন ওর বিছানার উপর ছবিগুলো বিছিয়ে বসেছে, তখন আমি ওকে গিয়ে ভিখারি ছেলেটার কথা বললাম। ও কিন্তু একটু অবাক হলো না। সেটা আর আশ্চর্য কি? আশ্চর্য না, হুম, কিন্তু তাহলে ভীষণ গোলমাল বলতে হবে। গন্ডগোল তো বটেই, সেটা তো আমি প্রথম থেকেই বুঝেছি। তুমি বলতে চাও যে ওই ছেলেটা চুরির ব্যাপারে জড়িত? হতেও পারে। কিন্তু একটা বাচ্চা ছেলের খুশিতে এত চোর যে একটা ধেড়ে লোককে অজ্ঞান করে দেবে? বাচ্চা ছেলে ঘুষি মেরেছে তা তো বলিনি। তাও ভালো। যদিও ভালো বললাম, কিন্তু আসলে মোটেও ভালো লাগছিল না। ফেলুদাও যে কেন পরিষ্কার করে কিছু বলছে না তা জানি না। খাটের ওপর বিছানো 12টা ছবির মধ্যে দেখলাম একটা ছবি ফেলুদা বিশেষ মনোযোগ দিয়ে দেখছে। কাছে গিয়ে দেখি সেটা আজই সকালে তোলা নীলমণিবাবুর পাঁচিলে বাচ্চা ছেলের হাতের দাগের ছবিটা। এনলার্জমেন্টের ফলে হাতের তেলোটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বললাম, তুমি তো বলো হাত দেখতে পারো, তাহলে বলো তো এই ছেলেটার আয়ু কত? ফেলুদা কোনো উত্তর দিল না। সে তন্ময় হয়ে ছবিটার দিকে চেয়ে আছে। লক্ষ্য করলাম যে তার মধ্যে একটা দারুণ কনসেন্ট্রেশনের ভাব। কিছু বুঝতে পারছিস? হঠাৎ ওর প্রশ্নটা একেবারে আমাকে চমকে দিল। কি বুঝবো? সকালে কি বুঝেছিলি আর এখন কি বুঝলি বলতো? সকালে মানে যখন ছবিটা তুললে? হ্যাঁ, কি আর বুঝবো, বাচ্চা ছেলের হাত, এছাড়া আর কি বোঝার আছে? ছাপের রংটা দেখে কিছু মনে হয়নি? রং তো ব্রাউন ছিল। তার মানে কি? তার মানে ছেলেটার হাতে ব্রাউন রঙের কিছু লেগেছিল। কিছু মানে কি ঠিক করে বল। পেন্ট হতে পারে। কোথাকার পেন্ট? হঠাৎ মনে পড়ে গেল, প্রতুলবাবুর ঘরের দরজার রং। এক্স্যাক্টলি, সেই দিনও তোর শার্টের বাঁ দিকের আস্তিনে লেগে গিয়েছিল। এখনো গিয়ে দেখ, দেখতে পারিস লেগে আছে। কিন্তু আমার মাথাটা ভোঁ ভোঁ করছিল। যার হাতের ছাপ সে কি প্রতুলবাবুর ঘরে ঢুকেছিল? হতেও পারে। এখন বল, ছবি দেখে কি বুঝছিস? আমি অনেক ভেবেও নতুন কিছু বোঝার কথা বলতে পারলাম না। ফেলুদা বলল, তুই পারলে আশ্চর্য হতাম, শুধু আশ্চর্য হতাম না, শখ পেতাম। কারণ তাহলে বলতে হতো তোর আর আমার বুদ্ধিতে কোনো তফাৎ নেই। তোমার বুদ্ধিতে কি বলছে? বলছে যে এটা একটি সাংঘাতিক কেস, ভয়াবহ ব্যাপার। আনবিস যেরকম ভয়ঙ্কর, এই রহস্যটাও তেমনই ভয়ঙ্কর। পরদিন সকালে ফেলুদা প্রথম নীলমণি সান্যালকে ফোন করলো। হ্যালো, কে মিস্টার সান্যাল? আপনার রহস্যের সমাধান হয়ে গেছে। মূর্তি এখনো হাতে আসেনি, তবে কোথায় আছে মোটামুটি আন্দাজ পেয়েছি। আপনি কি বাড়ি আছেন? অসুখ বেড়েছে? কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন? ও আচ্ছা, তাহলে পরে দেখা হবে। ফোনটা রেখেই ফেলুদা চট করে আরেকটা নাম্বার ডায়াল করলো। ফিস ফিস করে কি কথা হলো সেটা ভালো শুনতে পারলাম না, তবে ফেলুদা যে পুলিশকে টেলিফোন করেছে সেটা বুঝলাম। ফোনটা রেখেই ও আমাকে বলল, শোন, এক্ষুনি বেরোতে হবে, তৈরি হয়ে নে। একে সকালে ট্রাফিক কম, তার ওপর ফেলুদা আবার ট্যাক্সি ড্রাইভারকে বলল টপ স্পিডে যেতে। দেখতে দেখতে আমরা নীলমণিবাবুর বাড়ির রাস্তায় এসে পড়লাম। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি নীলমণিবাবু তার কালো অ্যাম্বাসাডারে বেরিয়ে বেশ স্পিডের মাথায় আমরা যেদিক থেকে যাচ্ছি তার উল্টো দিকে রওনা দিলেন। সামনে ড্রাইভার আর পেছনে
নীলমণিবাবু ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। और जोर से। ফেলুদা চেঁচিয়ে উঠল। ট্যাক্সি ড্রাইভারও কিরকম এক্সাইটেড হয়ে এক্সেলেটারে পা চেপে দিল। সামনের গাড়িটা দেখলাম বিশ্রী ভোঁ ভোঁ শব্দ করে ডান দিকে মোড় নিচ্ছে। এইবার ফেলুদা যে জিনিসটা করলো সেটা এর আগে কখনো করেনি। কোর্টের ভেতরে হাত ঢুকিয়ে হঠাৎ তার রিভলভারটা বার করে গাড়ির জানলা দিয়ে ঝুঁকে পড়ে নীলমণিবাবুর গাড়ির পেছনের টায়ারের দিকে অব্যর্থ টিপ করে রিভলভারটা মারল। প্রায় একই সঙ্গে রিভলভারের আর টায়ার ফাটার শব্দে কানের তালা লেগে গেল। দেখলাম নীলমণিবাবুর গাড়িটা বিশ্রীভাবে রাস্তার একপাশে কেদরে গিয়ে একটা লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে গেল। আমাদের গাড়িটা নীলমণিবাবুর গাড়ির পেছনে থামতেই দেখি উল্টো দিক থেকে পুলিশের জিপ এসেছে। এদিকে নীলমণিবাবু গাড়ি থেকে নেমে ভীষণ বিরক্ত মুখে এদিক ওদিক চাইছেন। ফেলুদা আর আমি ট্যাক্সি থেকে নেমে নীলমণিবাবুর দিকে এগিয়ে গেলাম। পুলিশের জিপটাও কাছাকাছি এসে থেমেছে। দেখলাম সেটা থেকে নামলেন সেই মোটা অফিসারটা। নীলমণিবাবু হঠাৎ বলে উঠলেন, এ কি, এসব কি হচ্ছে নাকি? ফেলুদা গম্ভীর গলায় বলল, আপনার সঙ্গে গাড়ির ড্রাইভার ছাড়া আর কে আছে জানতে পারি কি? কে কে আবার থাকবে? ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন। বললাম তো আমি আমার ভাগ্নেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ফেলুদা এবার আর কিছু না বলে সোজা গিয়ে নীলমণিবাবুর গাড়ির দরজার হ্যান্ডেলটা ধরে একটানে দরজাটা খুলে ফেললো। খোলার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ছেলে গাড়ি থেকে তীরের মতো বেরিয়ে ফেলুদার উপর ঝাঁপিয়ে পড়ে ওর টুটি টিপে ধরলো। কিন্তু ফেলুদা তো শুধু যোগব্যায়াম করে না, ও রীতিমতো জুজুৎসু আর ক্যারাটে শিখেছে। ছেলেটার কবজি দুটো ধরে উল্টে তাকে অদ্ভুত কায়দায় মাথার উপর দিয়ে ঘুরিয়ে আছাড় মেরে রাস্তায় ফেললো। যন্ত্রণার চোটে একটা চিৎকার ছেলেটার মুখ দিয়ে বেরোলো, আর সে চিৎকার শুনে আমার রক্ত হিম হয়ে গেল। কারণ সেটা মোটেই বাচ্চার গলা নয়, সেটা একটা বয়স্ক লোকের বিকট হেরে গলায় চিৎকার। এই গলায় সেদিন আমি টেলিফোনে শুনেছিলাম। ইতিমধ্যে পুলিশ এসে নীলমণিবাবুর গাড়ির ড্রাইভার আর বাচ্চাটাকে ধরে ফেলল। ফেলুদা তার জামার কলারটা ঠিক করতে করতে বলল, পাঁচিলের গায়ে হাতের ছাপ দেখেই ধরেছিলাম অল্প বয়স্ক ছেলের হাতে এত লাইন থাকে না, তাদের হাত আরো অনেক মসৃণ থাকে। অথচ সাইজ যখন ছোট তার একটাই মানে হতে পারে, এটি আসলে একটি পেটে বামনের হাতের ছাপ। বাচ্চাটা আসলে আর কিছুই না, একটি ডোয়ার্ফ। কত বয়স হলো আপনার চাকরিদের নীলমণিবাবু? 40। ভদ্রলোকের গলা দিয়ে ভালো করে আর আওয়াজ বেরোচ্ছিল না। খুব বুদ্ধি খাটিয়েছেন। যা হোক, আগে জিনিস চুরির মিথ্যা ঘটনা খাড়া করে আমাকে ডেকে পাঠিয়ে তারপর নিজের লোক লাগিয়ে পরের জিনিস চুরি করেছে। আপনার বাড়িতে কাল যাকে দেখলাম সে কি সেই ভিখারি ছেলেটি? নীলমণিবাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন। তার মানে আপনার ভাগ্নে বলে আসলে কেউ নেই, ওকে বাড়িতে এনে ধরে রেখেছেন এই চুরির ব্যাপারে হেল্প করার জন্য। ভদ্রলোক মাথা হেট করে চুপ করে রইলেন। ফেলুদা বলে চলল, ছেলেটা গান গাইতো আর বামনটা করতাল বাজাতো। কেবল চুরির টাইম এলেই করতালটা ভিখারির হাতে দিয়ে যেত এবং তখন সেই বাজাতে থাকতো। বামন বলেই তার গায়ের জোরের অভাব নেই, এক ঘুষিতে এক জোয়ান লোককে ঘায়েল করতে পারে। ওয়ান্ডারফুল! আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না নীলমণিবাবু। নীলমণিবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিশরের প্রাচীন জিনিসের ওপর একটা নেশা ধরে গিয়েছিল। প্রচুর প্রচুর পড়াশুনো করেছে এই নিয়ে। সাধে কি প্রতুল দত্তের ওপর হিংসা হয়েছিল? ফেলুদা বলল, অতি লোভে শুধু তাঁতিই নষ্ট হয় না, বামনও হয়।
কারণ আপনার ওই বেটেটিও বামন আর আপনি সান্নাল, একবারে উচ্চ শ্রেণীর বামন। যাকগে, এবার একটি শেষ অনুরোধ আছে। কি? আমার রিওয়ার্ডটা। নীলমণিবাবু ফ্যাল ফ্যাল করে ফেলুদার দিকে চাইলেন। রিওয়ার্ড? আনুবিসের মূর্তিটা আপনার কাছেই আছে বোধ হয়। ভদ্রলোক কেমন যেন বোকার মতো হাতটা নিজের পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিলেন। হাতটা বার করতে দেখলাম তাতে রয়েছে এক বিগত খানেক লম্বা কালো পাথরের উপর রঙিন মণিমুক্ত বসানো 4000 বছরের পুরনো মিশর দেশের শেয়ালমুখী দেবতা আনুবিসের মূর্তি। ফেলুদা হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল, থ্যাংক ইউ। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা শেয়াল দেবতা রহস্য। গল্প পাঠ তোপসে ও প্রতুল দত্ত চরিত্রে ছিলাম আমি আদিত্য। ফেলুদা জয়নারায়ণ বাগচি ও চাকর বংশলোচনের চরিত্রে ছিল অভি, ও নীলমণি সান্যাল ইন্সপেক্টর এবং ছোট বাচ্চাটির চরিত্রে ছিল রিক। আমাদের গল্পের আবহ অর্থাৎ সাউন্ড এফেক্ট দিয়েছি আমি আদিত্য ও অভি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।